চলুন প্রিয় দর্শক, আবারও ফিরে যাই আজকের অতিথি অভিনেতা আশরাফুল আশিসের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে ভাইয়া। যেটি বলছিলাম যে বেহুলা দরদী চলচ্চিত্র নিয়ে কথা বলবো এবং সেটি মুক্তি পেতে চলেছে 31শে অক্টোবর। নিশ্চয়ই ভালো মন্দ দুটি কাজ করছে ভেতরে, একটু যুক্ত হওয়ার গল্পটা জানবো যে কিভাবে আসলে এই চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়া। ইতিহাস ধরেন এই টিমে যারা কাজ করছে বা পরিচালক যিনি, তাদের সঙ্গে এক ধরনের বোঝাপড়া আগে থেকেই ছিল, জানাশোনা ছিল, কিন্তু এই চরিত্রে আমার কাজ করবার কথা ছিল না, কাজ করবার কথা ছিল আরও একজনের। কোনো একটা কারণে উনি স্কিপ করে যান। তখন সিনেমা শুটিং শুরুর 6 দিন বা 5 দিন আগে আমাকে একটু অফিসে যেতে বলা হয় যে একটু আসেন। গেলাম, যাওয়ার পরে একটা এরকম মোটা একটা স্ক্রিপ্ট দিয়ে বললো যে এটা আপনার। আমি এটা কী করবো? বলে যে এইটাতে এই চরিত্রটা আপনি করবেন। আমি ধরে নিয়েছিলাম যে সিনেমা একটা চরিত্র করতে বলছে, চরিত্রটা করব, হবে মোটামুটি একটু হেলদি কোনো ক্যারেক্টার হবে। তো স্ক্রিপ্টটা পড়ে দেখলাম যে ও মানে এটা হেলদি ক্যারেক্টার না, ওয়ান অফ দ্য লিড ক্যাস্টিং। তো পরে এই তো এভাবেই যুক্ত হওয়া। আমরা খুব আনন্দ নিয়ে মজা করেই কাজটা করেছি, বেশ ভালোই হয়েছে। বেহুলা লক্ষিন্দর আসলে এই গল্পগুলো তো আমরা শুনে শুনেই বড় হয়েছে এবং বলা যেতে পারে একটি খুব ঐতিহাসিক একটি গল্প। তো আমরা যখন সিনেমাটি দেখব, এইটি কি পুরো ওই কাহিনীটাকেই তুলে ধরা হয়েছে পুরোপুরি ভাবে নাকি না, সরাসরি একদম বেহুলা লক্ষিন্দরের গল্পটা এখানে বিষয়বস্তু না। বিষয়বস্তুটা হচ্ছে যে বেহুলা লক্ষিন্দর পালাটা যারা করে, মানে বেসিক্যালি ওই অঞ্চলে ভাসান গান নামে এক ধরনের গান আছে। তো সেই গানগুলো বিভিন্ন অনেকেই দলগত হয়ে পালা করেন। তো সেই পালা বিভিন্ন সাবজেক্টের উপরে হয়। তা এই আমাদের যে দলটা, এই দলটা সেখানে পালা করতো বেহুলা লক্ষিন্দরের গল্পটা নিয়ে। তো এই পালাটা করতে গিয়ে যারা করছে, এই কোন কোন মানুষজন সেখানে যুক্ত এবং তাদের জীবন জীবিকা, বেসিক্যালি এই বিষয়গুলোই উঠে এসেছে গল্পটার মধ্য দিয়ে। যে এই গল্পে একজন থাকেন যিনি এই ধরনের পালার দলের প্রধান, যিনি দলটা পরিচালনা করেন। এরপরে লক্ষিন্দরের চরিত্র একজন করে, বেহুলার চরিত্র একজন করে, বেহুলার বাবার চরিত্র একজন করে, বেহুলার মায়ের চরিত্র একজন করে, তারপরে হচ্ছে এদিকে লক্ষিন্দরের বাবার চরিত্র একজন করে, দলের একজন মাস্টার থাকে। তো এইরকম নানান চরিত্র যারা প্লে করে, এদের আবার ব্যক্তিগত জীবন, কে কিভাবে কোত্থেকে এসছে, এই দলটায় কিভাবে কাজ করছে, তার সংসারটা কিভাবে চলছে। এমনও হয় যে একজন চায়ের দোকানদারি করে, হ্যাঁ, তো সেই চায়ের দোকানদারি করে সেখান থেকে যে টাকাটা উপার্জন করে, সেখান থেকে কিছু টাকা দিয়ে সে আবার কেরোসিন তেল কেনে। কেন? সন্ধ্যার সময় হারিকেন জ্বালানোর জন্য। কারণ হারিকেন জ্বালালে রিহার্সাল হবে, না হলে রিহার্সালটা তো সম্ভব না, আলোর তো দরকার। তো এইরকম মানে তারা বিভিন্নভাবে যে জীবিকা নির্বাহ করে, সেগুলো উঠে এসছে। এবং একটা পর্যায়ে যেটা হয় যে এরা মরিয়া হয়ে ওঠে যে কোনোভাবেই হোক এদের চ্যাম্পিয়ন হতে হবে। এভাবেই গল্পটা এগিয়ে যায়। বলছিলেন যে গল্পের তাগিদে আপনাকে বেহুলার চরিত্রটা নিতে হয়েছে। এই যে মেয়ে হয়ে স্ক্রিনে আসা, এটির অভিজ্ঞতা কেমন ছিল? অদ্ভুত। ধরেন মেয়ে হওয়া ঠিক না, মানে হয় না যে গ্রাম এলাকায় বিভিন্ন ছেলে তারা মেয়ে ক্যারেক্টার করতে করতে আচরণে কিছুটা মেয়েলি স্বভাব চলে আসে, ওরকমই বিষয়টা। তো আমরা প্রথম যেদিন শুটিং শুরুর সময় যেটা হয় যে পুরো সেটে একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় যে, এবং মানুষজন খুব উদ্গ্রীব হয়ে থাকে যে আমি অ্যাকচুয়ালি কি করব। কারণ এই ধরনের চরিত্রে আমি বহু আগে একটা 1 ঘন্টা নাটকে অভিনয় করেছিলাম, বহু আগে। তো সেটা আবার এই ধরনের চরিত্র না, সেটা আবার একদম সরাসরি হিজড়া। হ্যাঁ, এইটা আবার একটু চ্যালেঞ্জটা কোথায়, যে সে মেয়ে না, হ্যাঁ, একদম শক্ত সামর্থ্যটা ছেলে, সে কাজ করে খাচ্ছে, সে একটা প্রেমও করে, তার প্রেমিকাও আছে, আবার এই চরিত্রটা করতে করতে তার মধ্যে একটা মেয়েলি স্বভাব চলে আসছে। তো এইটার মানে মিশ্রণটা কেমন হবে, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল আমার জন্য। আর না বলি, দর্শক হলে গিয়ে দেখবে আশা করি। নিজেকে আসলে প্রস্তুত করেছেন কিভাবে যখন আসলে গল্পটা হাতে আসলো? ওই স্ক্রিপ্টটা ধরে স্টেপ বাই স্টেপ গল্পের সঙ্গে আস্তে আস্তে নিজেকে খাপ খাওয়ানো। কারণ সময় তো খুব বেশি ছিলও না আমার হাতে সময় ছিল মাত্র 6 দিন। এই 6 দিনের মাঝে যেটা করেছিলাম আমি, সেটা হচ্ছে যে অন্য সমস্ত কাজ একটু বন্ধ করে দিয়েছিলাম। অন্য সমস্ত কাজ বন্ধ করে পুরোটা সময় গল্পে ডুবেছিলাম। এবং তখন আমি যেটা হলো যে আমরা এই ধরনের পালা যারা করে, এরকমের কিছু মানুষজনের সঙ্গে যোগাযোগ করে আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম
এই দলের এই চরিত্র যিনি করেন তার সঙ্গে সময় কাটানোর জন্য একটা দিন থাকার জন্য আমি চলে গিয়েছিলাম ঢাকার বাইরে। এই সময়ে এসে এমন একটি পৌরাণিক চলচ্চিত্র পেতে চলেছি আমরা, একজন শিল্পী হিসেবে কি মনে করছেন দর্শক মহলে আসলে কতটা সাড়া পেতে চলেছে? আমরা তো ভীষণ আশাবাদী এই কারণে, কারণ এটা তো যতই পুরনো হোক না কেন এটা তো আমাদের নিজের গল্প, আমাদের দেশের গল্প, সবার জানা গল্প। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মানুষজন বা দর্শক একটা, কারণ এখন যে অস্থির সময়ে যে অবস্থাটা চলছে সবকিছু মিলিয়ে সেখানে একটু মাটির গন্ধ, সেখানে একটু আমাদের গন্ধ, আমাদের মিউজিকের স্বাদ, হ্যাঁ আমাদের নিজেদের গানের স্বাদ, তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে মানে বিষয়টা গ্রহণযোগ্য হবে বলেই আমার বিশ্বাস। আমরাও আশাবাদী। বলছিলেন যে 2003 থেকে মঞ্চ করেছেন এবং এখনো মঞ্চ করছেন বড় পর্দায় কাজের পাশাপাশি, এই যে দুটোর সমন্বয় কিভাবে করছেন? কাজকে ভালোবাসলে কাজের সঙ্গে থাকলে হয়ে যায়। এটা আসলে আমি খুব প্ল্যান করে কখনো কিছু করি না। আমার কাছে যখন যেটা মনে হয় যে এই কাজটা করতে হবে বা এই কাজটা করা দরকার, এবং দুটো জিনিস আমি কখনো করি না, এক হচ্ছে প্ল্যান করেও করি না, আর দ্বিতীয় কোনো কাজ কখনো ফেলে রাখি না। হ্যাঁ, এটা আমার জন্য জরুরি, সেই কাজটা আমি তখনই করে ফেলি। যে আগামীকাল করব এই চিন্তাটা আমার কখনো আসে না, এটা এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে বললাম যে কখনো প্ল্যান করে কিছু করি না, যে কারণে আমার কখনো ভাবতেও হয় না আমি কী করে অ্যাডজাস্ট করবো। হয়ে যায় অ্যাডজাস্টমেন্ট, কেমন কীভাবে যেন হয়, এটা আলাদা করে সময় আমি কখনো দিইও না, দিতেও হয় না। মঞ্চ আর স্ক্রিনে কাজের যদি আমি পার্থক্য করতে বলি, কোনটিকে বেশি মূল্যায়ন করবেন? আলাদা করবার কিছু নেই, প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে তার জায়গায় অবশ্যই অনেক ভ্যালুয়েবল। মঞ্চের জায়গায় অনেক বড় অবস্থানে, স্ক্রিনের কাজ সেখানে তার জায়গায় অনেক বড় অবস্থানে, ফিল্ম তার জায়গায় অনেক বড় অবস্থানে, প্রত্যেকটা একদম। এখন ওটিটির কাজগুলো সেগুলো একদম তার জায়গায় অনেক বড় অবস্থানে। এগুলোকে আলাদা করে মূল্যায়ন করার কিছু নেই। তবে হ্যাঁ, মঞ্চটাকে আমি বলবো স্কুল, শেখার জায়গা, আর স্ক্রিনটাকে আমি বলবো প্রয়োগের জায়গা। আর এখানে তো আলাদা করে শেখার কিছু নেই। একজন পরিচালক আমাকে একটা গল্পে যদি উনি আমাকে শেখাতেই ওনার একদিন চলে যায়, যেখানে ওনার প্ল্যান উনি সারাদিনে 5টা বা 10টা দৃশ্য করবেন, শেখাতেই যদি এক বেলা চলে যায় তাহলে তো মুশকিল। সুতরাং আমি মঞ্চটাকে ধরি হচ্ছে একদম স্কুল হিসেবে, আর স্ক্রিনের জায়গাটাকে ধরি আমি প্রয়োগের জায়গা হিসেবে, যেখানে আমি প্রয়োগ করব, শিখবো, এখান থেকে প্রয়োগ করব। সিম্পল। এখন আসলে অনেকে কাজ করছেন যাদের মঞ্চে কাজ করবার প্রতি আগ্রহটি নেই বললেই চলে। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন একজন শিল্পী হিসেবে? প্রথম কথা বলে নিই যে মঞ্চে কাজ করলেই যে টেলিভিশনে সে কাজ করতে পারবে না, বিষয়টা কিন্তু তা না। অনেকে মঞ্চে কাজ না করেও টেলিভিশনে খুব ভালো করছেন, হ্যাঁ করেছেন, এরকম অনেক উদাহরণও আছে। তবে আগ্রহের জায়গাটা এটা ম্যান টু ম্যান ভেরি করে। তো প্রথম কথা হচ্ছে সময় পাওয়াটা মুশকিল। সেই সময় না পাওয়ার জায়গা থেকে একটা অনাগ্রহের হয়তো সৃষ্টি হয়। তবে মঞ্চে কাজ করতে পারলে ভালো। মঞ্চটা শুধুমাত্রই যে আপনাকে অভিনয় শেখাচ্ছে তা না। মঞ্চে যেটা হয় কি, আমি যেভাবে দেখি সারাদিন, ওই যে আপনার সঙ্গে আমি অফ স্ক্রিনে গল্প করছিলাম যে অনেক জটিলতা, নানান ধরনের জটিল চিন্তাভাবনা আমাদেরকে সবসময় বিক্ষিপ্ত করে রাখে। তো মঞ্চে আমরা রিহার্সাল করতে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় পাই সারাদিনে, এই সময়টার মধ্যে আমাদের নেগেটিভ চর্চাটা খুব কম হয়, নেগেটিভিটি খুব চর্চা কম হয়। দেখেন, যতক্ষণ আমি স্ক্রিপ্ট পড়ছি বা একটা নাটকের নিয়ে আলোচনা করছি, সেখানে তো আর কোনো নেগেটিভিটি আমাকে হ্যামার করছে না, তাই না? তো সারাটা দিন অন্তত 2-3 ঘন্টা পজিটিভ চর্চার জন্য হলেও মঞ্চটা করাটা জরুরি। 1 2 নম্বর হচ্ছে যে মঞ্চ একটা মানুষের জীবনে ডিসিপ্লিন তৈরি করে দেয়, তার জীবনে সময়ানুবর্তিতা তৈরি করে দেয়। হ্যাঁ, খেয়াল করে দেখেন, কাজের প্রতি তার সিরিয়াসনেস বাড়ায়, এভরিথিং। আমি বিশ্বাস করি মন থেকে যে একটা মানুষ যদি 5 বছর মন দিয়ে থিয়েটার করে, তার পক্ষে কোনো ক্রাইম করা সম্ভব না। বলছিলেন যে 2003 থেকে মঞ্চ করছেন, এখন যে প্রযুক্তিগত বিকাশ, তখন তো নিশ্চয়ই সেটি ছিল না। তো তখনকার সাথে এখন আসলে কতটা প্রযুক্তিকভাবে প্রভাব পড়ছে বলে মনে করছেন? যদি বলি যে প্রযুক্তির ব্যবহার, মঞ্চে সাউন্ডের ব্যবহারটা হয়, মাল্টিমিডিয়ার ব্যবহারটা হয়, সেগুলো তো আস্তে আস্তে আসছেই, এবং যত দিন যাবে আরও আসবে, আরও ইজি হবে, আরও আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এগুলো তো খুব ওয়েল অ্যাকসেপ্টেড। এমন কোন চরিত্র আছে যেটি আসলে পাওয়া হয়ে ওঠেনি কিন্তু কাজ করবার আগ্রহ আছে? হ্যাঁ আছে। কোন চরিত্র? মঞ্চে আমার খুব আকাঙ্ক্ষিত চরিত্র হচ্ছে নিত্যপরাণে একলব্য চরিত্র। আচ্ছা। হ্যাঁ, আমাদের দলের খুব
নামকরা একটা নাটক, খুব ভালো একটা নাটক। আপনার মহাভারতের একটা ছোট্ট জায়গা নিয়ে মাসুম ভাই খুব যত্ন সহকারে চমৎকার একটা স্ক্রিপ্ট করেছেন, নিত্যপুরাণ। এটি 2001-এ মঞ্চে এসেছিল এবং এই একলব্য চরিত্র করে প্রয়াত দিলীপ চক্রবর্তী উনি পুরস্কারও পেয়েছিলেন। তো এই নিত্যপুরাণ নাটকে একলব্য চরিত্র আমার খুব আকাঙ্ক্ষিত একটা চরিত্র, যে আমি যদি করতে পারতাম। দ্যাটস ইট। ছোট পর্দার অনেক কাজে আমরা আপনাকে পেয়েছি এবং ইতিমধ্যে 3টি চলচ্চিত্রে কাজ করেছেন। তো এই যে আমি যদি বলি যে ছোট পর্দা এবং বড় পর্দা কোন জায়গাটিতে কাজ করতে আসলে বেশি স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে? অভিনয় তো অভিনয়, সেটা যেখানেই করি না কেন কিছু টেকনিক্যাল ব্যাপার আছে। ধরেন মঞ্চের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়, টেলিভিশনের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় এবং ফিল্মের কিছু টেকনিক আছে। এই টেকনিকগত জায়গা থেকে তাকে একটু রিচ হতে হয়। আদারওয়াইজ সব জায়গায় অ্যাক্টিং একই, আমার কাছে খুব বেশি পার্থক্য মনে হয় না। চরিত্র ধরে শুধুমাত্র ওই যে বললাম যে ধরেন ফিল্মের প্রজেকশনটা একরকমের হবে, ডেলিভারি প্যাটার্নটা একরকম হবে, মঞ্চের ডেলিভারি প্যাটার্নটা একটু আলাদা, আবার আমি যখন ওটিটির কাজ করব সেখানকার ডেলিভারি প্যাটার্নটা একটু, আবার গ্রামের নাটক যখন করতে যাচ্ছি সেখানকার ডেলিভারি প্যাটার্নটা একটু আলাদা। একটু জায়গা এবং গল্প বুঝে, জায়গা বুঝে একটু অভিনয়টা করা, এই আর কি। কিন্তু অভিনয়ের বেসিক তো সব জায়গায় এক। শুরুতেই বলছিলাম বেহুলা দরদী চলচ্চিত্রের কথা, যেটি 31শে অক্টোবর মুক্তি পাবে। আমরা সকলেই ভীষণ আশাবাদী। এই চলচ্চিত্রে আপনার সাথে আর কারা অভিনয় করছেন, সহশিল্পীদের গল্প? সহশিল্পীদের মধ্যে সবাই ভীষণ ভালো অভিনয় শিল্পী। আমাদের শ্রদ্ধেয় বাবু ভাই আছেন, বাবু ভাই এই দলের প্রধান, যিনি দলটা চালান। আছেন প্রাণ রায়, মিম আছে, তারপর আখি আছে, আলমগীর আছে, সেলজুক তারিক আছে, শেখ মেরাজুল ইসলাম, সঞ্জিদা মিলা, সূচনা শিকদার, সবাই ভীষণ ভালো ভালো অভিনয় শিল্পী। ইমরান হাসো, প্রত্যেকে। সামনে আর কি কি কাজ আমরা পেতে চলেছি? বেশ কিছু কাজই হচ্ছে। আমি তো বেসিক্যালি একটু টেলিভিশনের কাজটাই বেশি হয়, অনেকগুলো সিরিয়ালে যুক্ত আছি। 1 ঘন্টা নাটকও বেশ কিছু করলাম, আর একটা ওয়েব ফিল্ম নিয়ে কথা হচ্ছে, সেটা শুটিংয়ে বোধহয় আমরা নভেম্বরের শুরুর দিকে সুন্দরবন যাব। এই বেহুলা দরদী চলচ্চিত্র নিয়ে আমি যদি একটি প্রশ্ন করতে চাই, যে আসলে দর্শক কেন এই মুভিটি দেখবে? ওই যে শুরুতেই বললাম, যেটা আমাদের গল্প, আমাদের নিজেদের গল্প, এই জন্যই দর্শক দেখবে। আর গানগুলো খুব প্রচলিত গান, আমরা সবাই জানি, শুনেছি এই গানগুলো। ভয়েস আর্টিস্ট হিসেবেও আপনি কাজ করেছেন। আপনি বলছিলেন যে সিসিমপুরে আপনি ইতিমধ্যে কাজ করেছেন অনেক বছর ভয়েস আর্টিস্ট হিসেবে। এটি তো আসলে দেশের বাইরেও অনেক বিস্তৃত এটির প্রেক্ষাপট। সিসিমপুরে যুক্ত আমি 2008 সাল থেকে। এরপরে আমি হালুম চরিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 2009 থেকে এখনো পর্যন্ত হালুম চরিত্র, এবং পুরো টিমটাকে কোঅর্ডিনেট করবার দায়িত্বও আমার। এটা গেল সিসিমপুর পার্ট। আর ভয়েস আর্টিস্ট হিসেবে এখন অসংখ্য বিজ্ঞাপন প্রচার হয়, যেগুলোতে আমার ভয়েস দেয়া, অনেক ডকুমেন্টারি সিরিজ, বিদেশি সিরিজ, এগুলোতে বেশ কিছু সিরিজেও আমার ভয়েস দেয়া। এই চলছে টুকটাক। সামনের জন্য শুভকামনা। আপনার আপকামিং চলচ্চিত্র নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে বলবার একটাই, সেটা হচ্ছে যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, 31 তারিখে আমাদের বেহুলা দরদী সিনেমাটি মুক্তি পাচ্ছে। আপনারা হলে এসে সিনেমাটি দেখবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। অনুষ্ঠানে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং বেহুলা দরদী যেটি আসছে 31শে অক্টোবর, সেটির জন্য শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বাঙালি লেখক হুমায়ুন আজাদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ইতিহাস হচ্ছে বিজয়ীর হাতে লিখিত বিজেতার একরাশ কুৎসা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।